স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের SEC 1 পেপার থেকে একটা গুরুত্বপূর্ণ 20 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, প্রশ্নটা একটু দেখে নাও যে ভারতের অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। প্রথমে তোমাদের সংক্ষেপে বিষয়বস্তুটা বলে দেব, তারপরে প্রশ্নের উত্তর অর্থাৎ নোটসটা নিয়ে আলোচনা করব। এখানে প্রথমেই বলে রাখি যে হাইকোর্টের আমাদের রাজ্যে বা আমাদের পুরো ভারতের কথাও ভাবতে পারো যে প্রত্যেকটা রাজ্যে হাইকোর্টের আন্ডারে অর্থাৎ হাইকোর্টের অধস্তন হিসাবে যেসব আদালতগুলো কাজকর্ম পরিচালনা করে থাকে ন্যায় বিচারের স্বার্থে, তাদের কিন্তু অধস্তন আদালত বলে। আর এই অধস্তন আদালত দুই ধরনের বিচার কার্য সম্পাদন করে থাকে, একটা হচ্ছে দেওয়ানি বিচার কার্য আর একটা হচ্ছে ফৌজদারি বিচার কার্য। দেওয়ানি বিচার কার্য কাকে বলা হয়? দেওয়ানি বিচার কার্য বলতে প্রপার্টি সংক্রান্ত অর্থাৎ জায়গা জমি সম্পত্তি সংক্রান্ত যেসব মামলা সেগুলো দেওয়ানি আদালতে হয়ে থাকে। টাকা পয়সা জায়গা জমি সংক্রান্ত মামলাগুলো দেওয়ানি আদালতে হয়ে থাকে। আর ফৌজদারি আদালতে কি মারপিট ঝামেলা খুন খারাপি এই সব মামলাগুলোর বিচার কিন্তু ফৌজদারি আদালতে হয়ে থাকে। এটাই আমাদের আলোচনার বিষয়। এবার নোটসে বিস্তারিত পাবে। সেক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি যে দেওয়ানি আদালতগুলো একটু দেখে নাও। গ্রাম স্তরে ন্যায় পঞ্চায়েত থাকে, একটা বা কয়েকটা গ্রাম নিয়ে গ্রাম স্তরে কিন্তু ন্যায় পঞ্চায়েত গঠন করা হয়। আর এটাই হচ্ছে সর্বনিম্ন দেওয়ানি আদালত। এখানে কম টাকার সম্পত্তি বা কম টাকা পয়সা সংক্রান্ত বিরোধ এখানে সমাধান করা হয়। ঠিক আছে, ন্যায় পঞ্চায়েতে যদি কেউ সন্তুষ্ট না থাকে তাহলে ন্যায় পঞ্চায়েতের পরে জেলা শহরে বা মহকুমা স্তরে আছে কি মুন্সেফ আদালতের রায়ের বিরুদ্ধে কেউ সন্তুষ্ট না হলে সে সাব জজের আদালতে আপিল করতে পারবে। সাব জজের আদালতে যদি সন্তুষ্ট না হয় সেক্ষেত্রে নগর দেওয়ানি আদালতে সে আপিল করতে পারবে। এইগুলো হচ্ছে কি দেওয়ানি আদালত গেল। তারপরে নগর দেওয়ানি আদালতের পরে হাইকোর্টে যেতে পারবে। ফৌজদারি আদালতের ক্ষেত্রে সবথেকে নিম্ন স্তর আছে ন্যায় পঞ্চায়েত, তারপরে ম্যাজিস্ট্রেটের আদালত, তারপরে হচ্ছে দায়রা জজের আদালত। এখানে একটা বিষয় তোমাদের বলে রাখি, এবার নোটসটা দেখবে তার আগে একটা বিষয় তোমাদের বলে রাখি, এই যে জেলা জজ যে বললাম তোমাদের আমি, জেলা জজ কিভাবে নিযুক্ত হয়? জেলা জজকে নিয়োগ করে কে? জেলা জজকে নিয়োগ করেন হচ্ছে রাজ্যপাল। হাইকোর্টের পরামর্শক্রমে কোনো একটা আইনজীবী 7 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ভারতীয় কিন্তু নাগরিক হতে হবে। ভারতীয় নাগরিক 7 বছরের অভিজ্ঞতা আছে আইন সম্পর্কে, আইনজীবী সে, তাকে মানে রাজ্যপাল হাইকোর্টের পরামর্শক্রমে জেলা জজ হিসাবে নিয়োগ করতে পারে। ঠিক আছে, এবারে নোটসটা দেখে নেবে। তার আগে একটা বিষয় বলার আছে যে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা অনার্স নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, এই যে বোর্ডে দেওয়া নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা ছিল ভারতের দেওয়ানি ও ফৌজদারি আদালতের গঠন ও কার্যাবলী লেখো। এখানে কি বলা হচ্ছে দেখো, ভারতে হাইকোর্টের অধস্তন আদালত হিসাবে দেওয়ানি ও ফৌজদারি আদালত রয়েছে। অধস্তন আদালত মানে হাইকোর্টের নিম্নে আদালত যেগুলো আছে সেগুলোকে অধস্তন আদালত বলছে। আর দেওয়ানি আদালত মানে তোমাদের আমি প্রথমেই বলেছি যে যেখানে প্রপার্টি সংক্রান্ত অর্থাৎ জায়গা জমি সংক্রান্ত মামলা হয় সেটাকে দেওয়ানি আদালত, আর ফৌজদারি মানে কি মারপিট খুন খারাপি এই সব যে মামলা সেটা ফৌজদারি আদালতে হয়ে থাকে। এই আদালতগুলি বিভিন্নভাবে গঠিত হয়ে তাদের কার্যকলাপ করে থাকে, তবে রাজ্যভেদে এদের কিছু পার্থক্য দেখা যায়। এবার দেখো, অধস্তন আদালতের বিচারপতিদের নিয়োগ কেবল ভারতীয় নাগরিকরাই জেলা জজের পদে নিযুক্ত হতে পারেন। 7 বছরের অভিজ্ঞতা সম্পন্ন আইনজীবী যদি হাইকোর্ট কর্তৃক মনোনীত হন 7 বছরের অভিজ্ঞতা সম্পন্ন আইনজীবী যদি হাইকোর্ট কর্তৃক মনোনীত হন তাহলে রাজ্যপাল তাকে জেলা জজ হিসাবে নিযুক্ত করতে পারেন। অন্যান্য অধস্তন আদালতের বিচারপতিদের নিয়োগের সময় রাজ্যপাল রাজ্যের রাষ্ট্রকীর্তক কমিশনের সাথে পরামর্শ করেন। জেলা জজের নিয়োগ পদোন্নতি বদলি প্রভৃতি বিষয়ে হাইকোর্টের সাথে রাজ্যপাল পরামর্শ করেন। তাছাড়া দায়রা জজ, সহকারী জজ, তারপরে সহকারী জেলা জজ, মুখ্য
প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট, ছোট আদালতের প্রধান জজ প্রভৃতি বিচারক নিয়োগ পদোন্নতি বিষয়েও রাজ্যপাল হাইকোর্টের সাথে পরামর্শ করেন। তারপর দেখো দেওয়ানি আদালত সমূহ। এবার যেসব দেওয়ানি আদালত আছে, প্রথমেই দেওয়ানি আদালতের কয়েকটি স্তর আছে, যেমন প্রথমেই হচ্ছে কি ন্যায় পঞ্চায়েত। এটা কি বলা হচ্ছে দেখো, দেওয়ানি মামলার ক্ষেত্রে সর্বনিম্ন স্তর হচ্ছে, সর্বনিম্ন আদালত হলো ন্যায় পঞ্চায়েত বা পঞ্চায়েত আদালত। এক বা একাধিক গ্রামের জন্য একটি করে পঞ্চায়েত আদালত থাকতে পারে। সামান্য বিষয় সম্পত্তি বা টাকা পয়সার দাবি দাওয়া সংক্রান্ত মামলার মীমাংসা এই আদালতে হয়ে থাকে। গ্রামের মানুষের কাছে ন্যায় বিচারকে সহজলভ্য করাই হলো এই ধরনের আদালতের উদ্দেশ্য। তারপরে কি বলা হচ্ছে দেখো, 1973 সালে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন অনুসারে এই রাজ্যের যে কোনো গ্রাম পঞ্চায়েত রাজ্য সরকারের অনুমতি সাপেক্ষে ন্যায় পঞ্চায়েত গঠন করতে পারে। এই আইন অনুসারে 5 জন বিচারক নিয়ে ন্যায় পঞ্চায়েত গঠিত হবে। গ্রাম পঞ্চায়েতের সদস্যরা এদের নির্বাচিত করেন। যে কোনো স্তরের পঞ্চায়েত সংস্থার সদস্য, যে কোনো স্তরের পঞ্চায়েত সংস্থার সদস্য বা মিউনিসিপ্যালিটির সদস্য ন্যায় পঞ্চায়েতের বিচারপতি পদে প্রার্থী হতে পারেন। ন্যায় পঞ্চায়েতের বিচারকরাই নিজেদের মধ্যে থেকে একজন প্রধান বিচারপতি হিসাবে নির্বাচিত করেন। গ্রামের ছোটোখাটো দেওয়ানি ও ফৌজদারি মামলার বিচার করে থাকে ন্যায় পঞ্চায়েত। বর্তমানে আইন অনুসারে বিচার কার্য সম্পাদনের জন্য অন্তত 3 জন বিচারকের উপস্থিতি অপরিহার্য। ন্যায় পঞ্চায়েতের সিদ্ধান্তের বিরুদ্ধে সাধারণত আপিল হয় না। ন্যায় পঞ্চায়েতের সিদ্ধান্তের বিরুদ্ধে সাধারণত আপিল হয় না। তবে ন্যায় বিচার বিশেষভাবে বিঘ্নিত হয়ে থাকলে বা বিচার কার্য ত্রুটিপূর্ণ হয়ে থাকলে ন্যায় পঞ্চায়েতের রায়ের বিরুদ্ধে আপিল করা যায়। দেওয়ানি মামলার ক্ষেত্রে মুন্সিপ আদালতে এবং ফৌজদারি মামলার ক্ষেত্রে জেলা জজ বা মহকুমা ম্যাজিস্ট্রেটের আদালতে এই আপিল বিচার হয়। তারপর দেখো মুন্সিপি আদালত। ন্যায় পঞ্চায়েতের ওপরের স্তরে দেওয়ানি আদালত হলো মুন্সিপি আদালত। মহকুমা এবং মহকুমা এবং জেলা শহরে মুন্সিপি আদালত থাকে। আর 1000 থেকে 5000 টাকা বা সম্পত্তি সংক্রান্ত মামলার বিচার এই আদালতে হয়। তাছাড়া এখানে ন্যায় পঞ্চায়েতের রায়ের বিরুদ্ধে আপিলের মামলা দায়ের করা যায়। তারপর দেখো সাব জজের আদালত। মুন্সিপ আদালতের ওপরে রয়েছে সাব জজের আদালত। এই আদালত মূল এলাকা, আপিল এলাকা আছে। এখানে মুন্সিপি আদালতের রায়ের বিরুদ্ধে প্রথমে আপিল বিচার হয়। তাছাড়া সব রকমের দেওয়ানি মামলার বিচার হয়। দেওয়ানি মামলার দাবির অঙ্ক খুব বেশি হলে এই আদালতে তার বিচার হয়। তারপর হচ্ছে জেলা জজ বা নগর দেওয়ানি আদালত। সাব জজের ওপরে দেওয়ানি আদালত ও জেলা জজের আদালত। এই আদালত হলো জেলার সর্বোচ্চ আদালত। প্রত্যেক জেলায় বা কয়েকটি জেলার জন্য একটি করে জেলা জজের আদালত থাকে। এর মূল এবং আপিল উভয় ধরনের এলাকা আছে। সাব জজের রায়ের বিরুদ্ধে এই আদালতে আপিল মামলার বিচার হয়। কলকাতার মতো বড় বড় শহরে দেওয়ানি মামলার বিচারের জন্য নগর দেওয়ানি আদালত আছে। জেলা জজ ও নগর দেওয়ানি আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা যায়। তারপর দেখো ফৌজদারি আদালত সমূহ। একইভাবে ন্যায় পঞ্চায়েত আছে প্রথম স্তরে। দেখো ফৌজদারি মামলার ক্ষেত্রে ন্যায় পঞ্চায়েত হলো সর্বনিম্ন আদালত। গ্রামের ছোটোখাটো গোলযোগ বা মারামারির বিচার এই ন্যায় পঞ্চায়েত আদালতে করা হয়। ন্যায় পঞ্চায়েতে বেশি জরিমানা করার ক্ষমতা নেই। তারপর দেখো বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট। শহরের নির্দিষ্ট শ্রেণীর ফৌজদারি মামলার বিচার করেন বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট। ক্ষমতা অনুসারে ম্যাজিস্ট্রেট প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীতে বিভক্ত হয়। প্রত্যেক জেলায় একজন করে প্রধান বিচার বিভাগীয় জেলা ম্যাজিস্ট্রেট থাকেন। তার অধীনে অন্যান্য ম্যাজিস্ট্রেটগণ বিচার কার্য সম্পন্ন করে থাকেন। তারপর দেখো দায়রা জজ হলো জেলার সর্বোচ্চ বিচার বিভাগীয় কর্তৃপক্ষ। জেলা জজ হলেন জেলার দায়রা জজ। তাকে সাহায্য করার জন্য অতিরিক্ত দায়রা জজ এবং সহকারী দায়রা জজ থাকতে পারেন। দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের রায়ের বিরুদ্ধে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে আপিল করা যায়। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ও সহকারী দায়রা জজের রায়ের বিরুদ্ধে দায়রা জজের কাছে আপিল করা যায়। কলকাতার মতো বড় বড় শহরে প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেটের আদালত ফৌজদারি মামলার বিচার
ফৌজদারি মামলার বিচার হয়ে থাকে, ঠিক আছে, হয়ে থাকে। দায়রা জজ ও প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেটের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যায়। এই ছিল তোমাদের আজকের ক্লাস।